আজ কথা বলবো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দির। যে রাধাগোবিন্দ মন্দির নিয়ে কথা বলতে গেলে ইতিহাসের প্রথমেই রাজা প্রতাপাদিত্যের নামটি চলে আসে। আপনারা জানেন যে এই রাধাগোবিন্দ মন্দির যখন প্রতিষ্ঠা করা হয় তখনকার সময়ে যে মহাপ্রতাপশালী বারোভূঁইয়ার রাজা প্রতাপাদিত্য তিনি ছিলেন নবীন। তার কাকা রাজা বসন্ত রায় যখন তিনি এই রাজা প্রতাপাদিত্যকে যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, তখন তিনি তৎকালীন সময়ের সম্রাটের প্রধান সেনাপতি মানসিংহের সাথে রাজা প্রতাপাদিত্যকে দিল্লিতে পাঠান। তিনি দিল্লিতে 3 বছর থাকাকালীন সেখানকার রাজনীতি এবং দার্শনিক চর্চা তিনি অভিজ্ঞতা লাভ করেন। রাজা প্রতাপাদিত্য সেই সময় সম্রাটের যে হিন্দু অমাত্যগণ ছিলেন তাদের সহায়তায় তিনি এই যশোর রাজ্যের সমগ্র বাদশাহী সনদ লাভ করেন এবং এই বাদশাহী সনদ লাভ করার পরে তিনি যখন যশোর সাম্রাজ্যের যখন বাদশাহী সনদ লাভ করেন তখন সেই সময়কার সময়ে মানে পুরী যে অভিযাত্রা ছিল, পুরী যে অভিযান ছিল, উড়িষ্যা রাজ্যের যে অভিযান ছিল, সেই অভিযানের সময় রাজা প্রতাপাদিত্য তিনি দিল্লির যে তৎকালীন সময়ে প্রধান সেনাপতি মানসিংহ তার সাথে তিনি যখন উড়িষ্যা জয় করছিলেন সেই সময় তিনি গোপালপুর মন্দিরের এই মন্দিরটি জন্য উড়িষ্যার ভুবনেশ্বর যে পুরীতে যে ভুবনেশ্বর যে রাধাগোবিন্দ যে মন্দির যুগল বিগ্রহ নিয়ে আসেন রাজা বসন্ত রায়, এবং রাজা বসন্ত রায় সেই যুগল বিগ্রহ ভুবনেশ্বর পুরী থেকে এই শ্যামনগরের এই যশোর রাজ্যের এই স্থানটিতেই রাজা প্রতাপাদিত্য যে যুগল মন্দির এই মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই যুগল বিগ্রহ এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু এখন বিস্তৃত জনপদ থাকলেও এখানে ছিল আদি যমুনা। এই যমুনা নদীর পশ্চিম পাড়েই এই গোপালপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির রাজা বসন্ত রায় সেই সময় তিনি প্রতিষ্ঠা করেন। তো এই আদি যমুনা নদীর পশ্চিম তীরে মন্দিরটি প্রতিষ্ঠা হলেও এই মন্দির নিয়ে আপনাদের কিছু তথ্য না দেখালে নয়। চলুন আগে আমরা বর্তমান যমুনা নদীর অবস্থানটা আমরা দেখে আসি। যমুনা নদী এখন দাঁড়িয়ে যে কথা বলছি যমুনা নদী, এই যমুনা নদীর বিস্তৃতিটা এত বড়ই ছিল যে এখানে বড় বড় জাহাজ, স্টিমার এবং বড় বড় নৌযান চলাচল করত। এবং এখনই দেখছেন যে এটি আজ ছোট্ট একটি খালে প্রবাহমান, যে খালটি আজ স্তব্ধ এবং কচুরিপানায় সেটা শান্ত রয়েছে, কিন্তু এক সময় বড় বড় জাহাজ, স্টিমারকে এই যমুনা নদীর তীব্র স্রোতে ডুবিয়ে যেত। আজ সেইখানে পুরো ইতিহাসের ঐতিহ্য নিয়ে বলতে গেলে আজ আমরা দেখছি যে তার অস্তিত্বটুকু আদি যমুনার যে খালটা আছে, যেটা আজ খুবই নোংরা এবং যেটা মানে অপরিষ্কার, যেখানে মানুষ আজ পুণ্য স্নান করে। এবং পবিত্র কিছুদিন পূর্বে এই যে মাঠটি দেখছেন এখানেই পবিত্র বারুণী স্নান, এবং মানুষ এখানে এসে একটা উৎসব প্রতি বছর হয় যেটাকে বারুণী উৎসব বলা হয়। তারপর এই বারুণী স্নান যোগে পুণ্য যোগে এই যমুনা নদীতে ভক্তমণ্ডলীরা সেখানে পূজা অর্চনা করে স্নান করেন পবিত্র এই যমুনা নদী। যে যমুনা নদীটি আজ আদি যমুনা নামে পরিচিতি লাভ করলেও তার প্রবাহমান আজ অনিশ্চিত, তার প্রবাহমান নেই। যে যমুনা নদীতে আজ এখান থেকে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এখানে বড় বড় জাহাজ, স্টিমার এই নদীতেই চলমান ছিল, এবং তৎকালীন সময়ে নদী যোগে যত বাণিজ্যিক যে বিষয় ছিল এই আদি যমুনা নদীতে প্রবাহমান নৌযানে করে চলাচল করত। আজ সেটি ছোট্ট খালে পরিণত হয়েছে। সরকারের বিভিন্ন স্থানীয় সংস্থারা এই আদি যমুনা বাঁচাও নামে আন্দোলন করছেন, এবং স্থানীয় কিছু পরিবেশবাদী সংগঠন এই যমুনা নদীকে এখানে মানে পুনরুজ্জীবিত করার জন্য এবং এটাকে খনন সহ এবং এই যমুনা নদীটাকে আরও প্রবাহমান করার জন্য আন্দোলন করছেন। সেদিকে সরকারের নেক নজর দেওয়া উচিত।
আর এই যমুনা নদীর পশ্চিম তীরেই গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠা হয়। আপনারা আদি যমুনার যে পশ্চিম পাড়ে যে মন্দিরটির প্রতিষ্ঠার কথা বলছিলাম, বলতে না বলতে আমরা খালটি দেখলাম, যে খালটা আজ এখান থেকে আদি যমুনা, যেটার বিস্তৃতি ছিল অনেক বড়, সেই যমুনা নদী আজ খালে রূপান্তরিত হলেও তার অস্তিত্ব আজ খালে রূপান্তরিত হলেও আমাদের যে রাজা প্রতাপাদিত্যের যে আবিষ্কৃত যে গোপালপুর রাধা গোবিন্দ মন্দিরের অস্তিত্ব কিন্তু আজও নষ্ট হয়নি। আপনারা জানেন যে যমুনা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত আজ যে জায়গাটি দাঁড়িয়ে কথা বলছি, সেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের যে যুগল বিগ্রহ, এই যে ভগ্ন জীর্ণ শীর্ণ যে এটা দেখছেন ইটের ধ্বংসাবশেষ, এটাই কিন্তু তার সাক্ষ্য প্রদান করে, যার মন্দিরটির মূল উচ্চতা ছিল 30 ফুট এবং যার দেয়ালের চওড়া ছিল 8 ফুট। এখানে কিন্তু সেই পবিত্র রাধা গোবিন্দ যুগলের ভারতের উড়িষ্যার আর পুরীর ভুবনেশ্বর মন্দির থেকে যে যুগল বিগ্রহ আনাই ছিল, এই মন্দিরটি দেখতে পাচ্ছেন ভাঙা জীর্ণ শীর্ণ, যেটি আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এই মন্দিরেই কিন্তু প্রতিদিন গোপালের পূজা হতো এবং সেই গোপালের বিগ্রহ নিয়ে আসায় সেই গোপালের নাম অনুসারেই কিন্তু এই গোপালপুর রাধা গোবিন্দ মন্দিরের এই গোপালের নাম অনুসারেই কিন্তু এখানকার গোপালপুর নামকরণ হয়। দেখতে পাচ্ছেন যে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, এটা আজ জীর্ণ শীর্ণ ভগ্ন অবস্থায় রয়েছে। সরকারের হাল জরিপের সময়ে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জরিপের এবং হাল জরিপের সময়ে মাটি স্তূপাকৃতি খননের সময় এই মন্দিরটি এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তো আপনারা জানেন সেই সময়কালীন সময়ে যে রাজা বসন্ত রায় যখন এই মন্দিরে যুগল বিগ্রহ নিয়ে আসে পূজা কার্য শুরু করছেন, তৎকালীন সময়ে বসন্ত রায় রাজা প্রতাপাদিত্যের হাতে সপরিবারে তিনি নিহত হন। যখন রাজা বসন্ত রায় তিনি নিহত হন, তখন রাজা প্রতাপাদিত্য এই মন্দিরের দেখাশোনা শুরু করেন এবং মন্দিরের দেখাশোনা শুরু করার সময়ে এই মন্দিরের যুগল বিগ্রহ তৎকালীন সময়ে গোলক নামের একজন চোর, সেই চোরকে এখানে বলে এই মন্দিরের যুগল বিগ্রহ চুরি করে নিয়ে যান। ঠিক সেই সময়ে কিন্তু রাজা বসন্ত রায় তিনিও মৃত্যুবরণও করেন রাজা প্রতাপাদিত্যের হাতে। সব অংশে নিধনকৃত রাজা বসন্ত রায় যখন তার রাজ্য পরিচালনা সমাপ্ত হয়ে যায়, ঠিক তখনই রাজা প্রতাপাদিত্য এই যশোর সাম্রাজ্যের বাংলা, বিহার, উড়িষ্যার তিনি রাজার শাসনকার্য তিনি হাতে নিয়ে তিনি রাজ্য পরিচালনা করতেন। তো আপনারা জানেন যে এই যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, আজ যেখানটি দাঁড়িয়ে কথা বলছি, সেখানের অস্তিত্ব বলতে গেলে এই যে ধ্বংসাবশেষ, এই যে 8 ফুট চওড়া যে দেয়াল এবং 30 ফুট উচ্চতার যে সুউচ্চ মন্দিরটি আজ দাঁড়িয়ে রয়েছে, এটার দেখাশোনার কোনো আমাদের কোনো নজর বা এর ওপরে কোনো অস্তিত্ব না থাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লতা পাতায় জড়ানো অবস্থায় জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। তো আমরা এই মন্দির নিয়ে কথা বলতে গেলে আপনারা জানেন যে এখানে প্রতি দোল উৎসবে দোল পূর্ণিমা, তারপরে শ্রী শ্রী জন্মাষ্টমী এবং রথযাত্রা, পবিত্র রথযাত্রা এবং যত প্রকার যে আমাদের উৎসবগুলো আছে সেটা এখানে পালন হয় এবং উৎসবে পরিপূর্ণ হয়। ভক্তমণ্ডলীর আগমনে এই স্থানটি, এই পবিত্র আঙিনাটি পরিপূর্ণ হয়ে যায়। এখানে যে দেখতে পাচ্ছেন যে মন্দিরের কিছু আধুনিকায়নের যে প্রকল্পের কাজ চলমান, কিছু ভক্তমণ্ডলীরা তাদের আর্থিক সহায়তা দিয়ে এই মন্দিরের কার্য এখানে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন বিগ্রহ স্থাপন সহ মন্দির নির্মাণের কাজ চলমান। তো আপনারা জানেন যে সেই সময় এই মন্দির দেখাশোনার সময় এখানকার গোপালপুর স্থানীয় তৎকালীন সময়ে নিমাই চাঁদ মণ্ডল নামের একজন ব্যক্তি ছিলেন, নিমাই চাঁদ মণ্ডল, যিনি ওই সময়ে জমিদার রাজা প্রতাপাদিত্যের অধীনে জমিদারির যে 600 বিঘা সম্পত্তির তিনি মালিক ছিলেন এবং এই 600 বিঘা সম্পত্তির এস্টেটের তিনি 16 আনার যে কর্তা হিসেবেও নিমাই চাঁদ মণ্ডল তিনি এখানকার দায়িত্ব পালন করতেন। সেই সময় নিমাই চাঁদ মণ্ডল যখন এই মন্দিরের দেখাশোনার কাজ চলমান
ছিল সেই সময়ের মন্দিরের সেবায় ছিলেন মতিলাল ঘোষাল। তিনি এই মন্দিরটি দেখাশোনা, নিত্য পূজা অর্চনা করার জন্য, গোপালের প্রতিদিনের পূজা বা পূজা অর্চনা করার জন্য তিনি দেখাশোনা করতেন। সেখান থেকে এই মন্দিরের মানে ওই সময়ে তারা এখন বর্তমানে ভারতের অবিভক্ত ভারতের উত্তর 24 পরগনা জেলার কুমিরমারি এবং সাতজেলিয়াতে বসবাস করছেন। নিমাই চাঁদ মণ্ডল তার 600 বিঘা সম্পত্তির থেকে যে এখানে যে দেখছেন সোহালিয়া টু গোপালপুর যে রাস্তাটি দেখছেন, তিনি তার নিজের জায়গার উপর দিয়ে এই রাস্তাটি নির্মাণ করেছিলেন এবং মন্দিরে যাতায়াতের জন্য এই রাস্তাটি সেই নিমাই চাঁদ মণ্ডলেরই তৈরি করা। আপনারা সেই পবিত্র যে আঙিনা, যে এখানে মন্দিরে সেই সময় রাজা বসন্ত রায় এই মন্দিরের নামে 286 বিঘা জমি উইল করে দিয়েছিলেন। মন্দিরটির জায়গাটি আজ বেদখলকৃত হলেও এই জায়গাটি উদ্ধারের কাজ আজ সম্পূর্ণ হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বা স্থানীয় প্রশাসন এই মন্দিরের জায়গা দখল বা এর যে মানে উদ্ধারকৃত জায়গাটি নিয়ে প্রশাসন ব্যাপকভাবে সহযোগিতা করছেন এবং এখানে বর্তমানে এই মন্দিরটি আপনারা জানেন যে এখানকার যে যারা দেখাশোনা করছেন, যে ইসকন মানে ইন্টারন্যাশনাল কৃষ্ণ সোসাইটি ফর বাংলাদেশ, ইসকন সংস্থাটি, এখানে শ্রীল প্রভুপাদের যে বিগ্রহ আছে, গোপালের বিগ্রহ আছে, আপনারা দেখছেন। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক পূজা, ভোগ আরতি নিবেদন সহ প্রতিদিন পবিত্র গীতাপাঠ এবং সাপ্তাহিক এখানে গীতাপাঠের প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিভিন্ন যে অনুষ্ঠানের যে মাঙ্গলিক যে ক্রিয়া, যে অনুষ্ঠানগুলো, সেগুলো যথারীতি নিয়ম মেনে চলে এবং এখানকার যে গোপালপুর যে মন্দিরের যে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে তুলসী বেদী এবং এখানকার যে পরিচিতি যে এত সুন্দরভাবে সাজানো, তো এখানে এই বর্তমানে মন্দিরটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের, যার অবদান না বললেই নয়, শ্রী কৃষ্ণ সখা ব্রহ্মাজি। তিনি বর্তমানে মন্দিরটির দেখাশোনার দায়িত্ব করছেন। আমরা এখনই মহোদয়ের মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই মন্দিরটি সম্পর্কে। কথা বলে নি, তারপর আবার পরে কথা বলবো, ঠিক আছে? আরে কি বিষয় বলো দেখি। এখানে দাঁড়াবো না ওখানে, এখান থেকে হলে হ্যাঁ, কি বিষয় বলবো? মন্দিরের বর্তমান। আচ্ছা, তো এটা হচ্ছে গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, যা প্রায় মানে এমনি সতীশ মিত্রের যে ইতিহাস আছে, যশোর খুলনা ইতিহাস, সেখানে বলা হচ্ছে যে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল 1016 সালে। তো সে 1016 সালের থেকে তারপর প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। আস্তে আস্তে কালের প্রভাবে যখন ভগ্নপ্রায় হয়ে যায়, তারপরে 2000 সালের পরে 2007 সালের পরে এখানে আমরা প্রথমে কাজ শুরু করি। তারপরে মাঝখানে কিছু ঝামেলা যাওয়ার পরে আবার 2019 সালে পুনরায় আবার এই কাজ শুরু হয়। হওয়ার পরে 2019 সালের পরের থেকে এখানে মোটামুটি এই যে কনস্ট্রাকশনগুলো দেখছেন বা যেদিকে যা উন্নয়নের যা কিছু দেখছেন, 2019 সালের পরেই সব কিছু হয়েছে। স্থানীয় ব্যক্তিরা বা বিভিন্ন জায়গার থেকে ছোটোখাটো করে যে যতটুকু সাহায্য করছে, সেই সাহায্য অনুসারে আমরা এখানে মোটামুটি একটা ভালো পরিবেশ তৈরি করতে পেরেছি। এখন বর্তমানে এখানে বছরে অনেকগুলো অনুষ্ঠান হয়, যেমন বিশেষ করে খুব বড় জাঁকজমক আকারে প্রায় রথযাত্রা অনুষ্ঠানটা খুব বড় আকারে হয়, যেটা প্রায় 1020 লোকের সমাগম হয় এখানে। রথযাত্রা আছে, তারপর জন্মাষ্টমী আছে, সেখানে সারা শ্যামনগরের মানুষজন এখানে এসে অংশগ্রহণ করে। তারপরে রথযাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, অন্নকূট, তারপর গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, তারপর হচ্ছে শীতের সময়ও একটা বড় অনুষ্ঠান হয়, ব্যাস পুজো অনুষ্ঠান, পুষ্প অভিষেক। এই উপলক্ষে বিশাল লোকের মেলা এখানে হয়। এইভাবে আপাতত ছোটোখাটো করে আমরা এই পরিবেশটা তৈরি করেছি। বিভিন্ন জায়গার থেকে, যেমন এখানে বিভিন্ন জায়গায় কালী মন্দির, এই যে ঈশ্বরীপুর কালী মন্দির দর্শন করতে আসে, সেই উপলক্ষে অনেক যাত্রীরা বিভিন্ন বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, খুলনা বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে, এসে দর্শন করে এবং রাত্রে অবস্থান করে, প্রসাদ পায়। এইভাবে আপাতত আমরা চালিয়ে যাচ্ছি। সপ্তাহে সপ্তাহে শুক্রবারে অনুষ্ঠান হয়। অঞ্চলের ছেলেমেয়েরা সবাই আসে, তারা প্রোগ্রাম দেখে,
প্রসাদ পায়, এইভাবে অনুষ্ঠান চলে আর কি। আপনাদের সবাইকে আহ্বান করি, আপনারাও আসবেন এই গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির দর্শন করতে, কারণ এখানে অনেক ইতিহাস আছে। শাস্ত্রে বলেছে এইরকমই যে এখানে নাকি অনেক পুণ্যবান ব্যক্তিরাও এই মন্দিরে দর্শন করতে আসছিলেন, এবং এখানে খুব জাগ্রত বিগ্রহ ছিল। এরকম বলে যে কবি জয়দেব, যিনি জয়দেব পদ্মাবতী, সেই জয়দেব অবিবাহিত যখন ছিল তখন এই যমুনার পাড়ে এই রাধা গোবিন্দ মন্দিরে তিনি কয়েক রাত্র অবস্থান করে এখানে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতেন, এবং এখানে তিনি কয়েকটা শাস্ত্রগ্রন্থ লিপিবদ্ধ করেছিলেন। সেইভাবে এটা খুব প্রসিদ্ধ। এখানে ইসকনের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় সন্ন্যাসীবর্গরাও এসছেন, দীক্ষা অনুষ্ঠান বা বিভিন্ন যাগযজ্ঞপূর্ণ অনুষ্ঠান হয়েছে, আগামীতেও হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ মন্দিরের মানে প্রভু অধ্যক্ষ শ্রীকৃষ্ণ সখা দাস ব্রহ্মচারী মহোদয়ের মুখ থেকে গুরুত্বপূর্ণ তথ্য শুনছিলেন। আপনারা জানেন যে এই মন্দিরটা একটা মহাভারত যুগের ঐতিহাসিক নিদর্শন। এটি শুধু বর্তমান সময় না, এটা মহাভারত যুগের ঐতিহাসিক নিদর্শন, যেটা রাজা প্রতাপাদিত্য সেই সময় এইটা আবিষ্কার করেছিলেন এবং এইটাকে বিস্তৃতি লাভ করেছিলেন। প্রতি বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে ঝুলন দোলযাত্রা, তারপরে অক্ষয় তৃতীয়া সহ যে সমস্ত মাঙ্গলিক সনাতনী অনুষ্ঠান রয়েছে সেগুলো ভাব গাম্ভীর্যের সহিত পালন করে আসছে। কিন্তু বর্তমানে একটা বিষয় হলো যে মন্দিরের যে দুরাগত যে ভক্তমণ্ডলীরা, যা আপনারা জানেন যে মায়াপুর ইসকন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, ভারত, বাংলাদেশ, নেপাল, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, যারা এই বিষয়টি সম্পর্কে যারা জেনেছেন যে এই পুরাতন যে নিদর্শনটি বাংলাদেশের এই ঈশ্বরীপুর, এই যে শ্যামনগর গোপালপুর মন্দিরে এটা অবস্থিত, ভক্তমণ্ডলীরা দুরাগত বিভিন্ন জায়গা থেকে আসলেও এখানে থাকার জায়গার সমস্যা নিয়ে অনেকেই বলেছেন। তো আমরা চাই যে যারা দাতা সংস্থা আছেন বা যারা সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মানে তালিকাভুক্ত একটি বিষয় থাকলেও এই ঐতিহাসিক স্থানটির কোনো সুরক্ষা বা এখানকার কোনো বড় ধরনের মেগা প্রকল্প নেওয়া হয়নি। তাই আমি চাই যে বর্তমান সরকার এবং প্রগতিশীল যারা চিন্তা ভাবনা করেন মানুষের, বা যারা এই মন্দির নিয়ে যারা ভাবেন বা ইতিহাস নিয়ে যারা ভাবেন, বা যে ধরনের ব্যক্তিবর্গ আছেন, তাদের আর্থিক সহায়তায় এবং সরকারি বেসরকারি উদ্যোগে আমি চাই যে শ্রী শ্রী গোপালপুর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরটি যাতে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে উঠতে পারে, এবং এই মন্দিরটি যাতে আবার পুনরায় জাগ্রত হয়ে সেই ঐতিহাসিক মহাভারত যুগের যে মন্দির, সেটা যাতে আবার পুনরায় জাগ্রত হতে পারে, তার জন্য সকলের মানে সহযোগিতা এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের মানে আরোতর মানে বিষয়টা যাতে জাগরণ ঘটে, তার বিশেষ মানে প্রার্থনা জানিয়ে আমি সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আজ এ পর্যন্তই। গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে মধুসূদন মণ্ডল, নমস্কার সকলকে।